নমস্কার প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো সিগনিফিক্যান্ট রোল অফ ইউথ পার্টিসিপেশন ইন নেশন বিল্ডিং, অর্থাৎ জাতি গঠনে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা। পাঠ শুরু করার আগে দেখে নেওয়া যাক আজকের পাঠের মূল উদ্দেশ্যগুলি কী কী। আশা করা হচ্ছে আজকের পাঠের পরে আপনারা কোন কোন ক্ষেত্রগুলিতে অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তা আলোচনা করতে পারবেন এবং জাতি গঠনে অংশগ্রহণের জন্য যুব সমাজের সামনে সম্ভাব্য বাধাগুলি কী কী তা বিশ্লেষণ করতে পারবেন। আজকে পাঠে যাওয়ার আগে আজকের পাঠের মূল বিষয়গুলি একটু দেখে নেওয়া যাক। কোন কোন ক্ষেত্রগুলিতে অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ জাতি গঠনে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেই ক্ষেত্রগুলি আমরা আলোচনা করব। যেমন পল্লী পুনর্গঠন, তারপর আমরা আলোচনা করব মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতার প্রচার, শক্তিশালী গণতন্ত্র, শিক্ষা ও সচেতনতা প্রচার, তারপরে আমরা আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ এবং তারপরে আলোচনা করব প্রযুক্তি ও উদ্ভাবনের উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার প্রচার, নেশাবিরোধী আন্দোলন, স্বেচ্ছাসেবা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা। এইগুলি হলো আজকের সেই বিভিন্ন ক্ষেত্রগুলি যেগুলিতে যুব সমাজ জাতি গঠনের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। এই আলোচনা হয়ে গেলে তারপরে আমরা আলোচনা করব জাতি গঠনে যুব সমাজের যে অংশগ্রহণ তাতে কি কি বাধা আসতে পারে, সেই বাধাগুলি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। যুব সমাজ হলো যে কোনো জাতির মেরুদণ্ড। তাদের মধ্যে থাকে উদ্যম, সৃজনশীলতা এবং পরিবর্তন আনার ক্ষমতা। যখন যুবক যুবতীরা জাতি গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তখন তারা তাদের দেশের অগ্রগতি এবং উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অগ্রগতি, দেশের উন্নয়ন যুব সমাজ ছাড়া সম্ভব নয়। তাই যুব সমাজের অংশগ্রহণ কেবল গুরুত্বপূর্ণই নয়, এটি একটি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য অত্যাবশ্যক। আজকের পাঠে জাতি গঠনে যুব সমাজের যে ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটি আলোচনা করা হয়েছে, সেটি তুলে ধরা হয়েছে এবং কিভাবে তাদের সক্রিয় অংশগ্রহণ একটি দেশকে বদলে দিতে পারে, পরিবর্তন আনতে পারে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আজকে আমরা দেখে নেব যে কোন কোন ক্ষেত্রগুলিতে অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রথমে হচ্ছে পল্লী পুনর্গঠন। পল্লী পুনর্গঠন হলো গ্রামবাসীদের সার্বিক কল্যাণের জন্য গ্রামগুলির সংস্কার। এর প্রধান লক্ষ্য হলো গ্রামের পরিকাঠামো, পরিষেবা এবং জীবিকার মান উন্নয়ন দ্বারা গ্রামবাসীদের জীবনযাত্রা ও সুস্থতার উন্নতি করা। অপরদিকে পল্লী উন্নয়ন হচ্ছে আরেকটি কনসেপ্ট, আরেকটি ধারণা যেটি একটু আলাদা পল্লী পুনর্গঠন থেকে। পল্লী উন্নয়নের মূল হলো গ্রামীণ এলাকার অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি। পল্লী উন্নয়নের প্রধান লক্ষ্য হলো গ্রামীণ এলাকার মানুষজনের অর্থনৈতিক উন্নতি করা, জীবিকার সুযোগ বৃদ্ধি করা এবং গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন করা। যুব সমাজ নানাভাবে পল্লী পুনর্গঠনে ভূমিকা নিতে পারে, যার দ্বারা গ্রামে স্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সংগঠিত হতে পারে। কোন কোন ক্ষেত্রগুলিতে যুব সমাজ পল্লী পুনর্গঠনে ভূমিকা নিতে পারে এবার আমরা সেইগুলি এক এক করে দেখব। যেমন শিক্ষার প্রসার। প্রান্তিক গ্রামগুলিতে যেখানে এখনও শিক্ষার আলো পৌঁছয়নি সেই সকল গ্রামের মানুষদের শিক্ষিত করা। শুধুমাত্র শিশুদের শিক্ষা বলছি না, শিশু, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সবার শিক্ষা প্রসার, তাদের শিক্ষা দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষা তাদের জীবনের মান উন্নয়নের স্থায়িত্ব প্রদান করবে। শিক্ষা তাদেরকে সেই আত্মবিশ্বাস যোগাবে যার দ্বারা তারা নিজেদের জীবনের সমস্যা সমাধান নিজেরাই করতে পারবে, অন্যের উপর নির্ভর করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো পল্লী পুনর্গঠনের মধ্যে সচেতনতার প্রচার বা প্রসার। রাষ্ট্র গ্রাম উন্নয়নের জন্য, বৃদ্ধ বৃদ্ধার জন্য, যুবক যুবতীদের জন্য, শিশুদের জন্য অনেক নানা রকম সরকারি প্রকল্প গ্রহণ করেছে।
কিন্তু অনেকেই আছে তারা সেই বিষয়ে সচেতন নয় বা সেই বার্তা তাদের কাছে পৌঁছয় না। যুব সম্প্রদায় এই বিষয়ে এগিয়ে আসতে পারে। তারা গ্রামবাসীদের তাদের অধিকার বিষয়ে সচেতন করতে পারে, নিজ উদ্যোগে করতে পারে, কিংবা আরও ভালো হয় যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারা করে বা কোনো ক্লাবের পক্ষ থেকে কোনো সচেতনতা শিবির আয়োজন করে এইসব সচেতনতা প্রচার করার জন্য। যে প্রকল্পগুলি রয়েছে, শুধুমাত্র সরকারি প্রকল্প কেন, অন্যান্য প্রকল্প আছে, সেই বিষয়ে তাদেরকে সচেতন করা যেতে পারে। ফসলের মান ও পরিমাণ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলতে পারি কৃষিকাজ গ্রামীণ অর্থনীতিতে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই ফসলের মান এবং পরিমাণ বৃদ্ধি, তার উন্নয়ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজের দ্বারা জীবিকা নির্বাহ করেন। তাই কৃষিজ ফসলের মান উন্নয়ন বা তার বৃদ্ধি গ্রাম অর্থনীতিকে আরও মজবুত করবে। কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করা শিক্ষিত যুবক যুবতীরা কৃষি উৎপাদনশীলতা ও কৃষিভিত্তিক ব্যবসা বাড়াতে গ্রামবাসীদের সাহায্য করতে পারে, যা গ্রামবাসীদের জীবিকা নির্বাহে স্থায়িত্ব আনতে পারবে। কৃষিকাজের পরবর্তী যে ক্ষেত্রটি আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে গ্রামীণ শিল্পের বিকাশ। কৃষিকাজের পরে আর যে জীবিকার সঙ্গে গ্রামীণ মানুষেরা খুব বেশিভাবে যুক্ত তা হলো বিভিন্ন প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, হ্যান্ডিক্রাফটস, বিভিন্ন রকম ক্রাফটস, এই ধরনের কাজের কথা বলছি আমি। যেমন ধরুন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে পাঁচমুড়া গ্রাম বিখ্যাত তাদের পোড়ামাটির কাজের জন্যে। বাঁকুড়া গেছে মাটির ঘোড়া কিনে নিয়ে এরকম লোক পাওয়া যায় না। তেমনি করে নদিয়া জেলার ফুলিয়ার তাঁত বিখ্যাত। বর্ধমান জেলার অগ্রদ্বীপের কাছে নতুন গ্রাম বিখ্যাত তাদের কাঠের পুতুলের জন্যে। আবার বর্ধমান জেলারই গুসকরার কাছে একটি গ্রাম বিখ্যাত ডোকরা শিল্পের জন্যে। এবার যদি আমরা উত্তরে তাকাই, দেখব উত্তরের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি বিখ্যাত মুখোশ শিল্পের জন্যে। এইরকম পশ্চিমবঙ্গে আরও অনেক শিল্প রয়েছে। শুধু পশ্চিমবঙ্গে কেন, গোটা দেশ জুড়ে আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ছড়িয়ে আছে, যা আমরা হয়তো জানিও না। দেশের যুবরা তা সামনে তুলে ধরতে পারেন, তারা এগিয়ে আসতে পারেন এবং বাকি বিশ্বের সঙ্গে এই শিল্পগুলির পরিচয় করিয়ে দিতে পারেন। কারণ এই শিল্পগুলির চাহিদা রয়েছে দেশে এবং বিদেশে। তারা এই শিল্পগুলি ভালো দামে বিক্রি হয়, কিন্তু সেই দামটা কিন্তু গিয়ে পৌঁছয় না ওই গ্রামীণ মানুষগুলির কাছে। তাদের অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু আটকে যাচ্ছে। দেশের যুবরা কিন্তু এই বিষয়ে ভোকাল ফর লোকাল হতে পারেন। বর্তমান গ্রামীণ প্রজন্ম এইসব জীবিকা থেকে মুখ ফেরাচ্ছেন বা ফেরাতে বাধ্য হচ্ছেন, কারণ এতে সেই পরিমাণ লাভ হচ্ছে না বা অর্থ উপার্জন হচ্ছে না। এর কারণটা কি, সেই কারণটা খুঁজে বার করতে হবে এবং কিভাবে এই গ্রামীণ শিল্পগুলির সঠিক ব্যবসায়ীকরণ হতে পারে সেই বিষয়ে যুবরা গ্রামবাসীদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি করতে পারেন। গ্রামীণ কৃষিকাজ এবং শিল্পের বিকাশ গ্রামে নতুন নতুন জীবিকা তৈরি করবে, গ্রামগুলি স্বনির্ভর হবে। এর ফলে গ্রামের মানুষ জীবিকার সন্ধানে শহরে ছুটবে না, শহরের উপর চাপ কমবে, সব জায়গায় স্থায়িত্ব আসবে, সমতা আসবে, উন্নয়নের সঠিক উদ্দেশ্য সাধিত হবে এবং উন্নয়ন সবার কাছে পৌঁছবে। এরকম হতে পারলে গ্রামীণ নতুন প্রজন্ম তাদের ট্র্যাডিশনাল যে জীবিকা তা গ্রহণ করতে পিছপা হবে না, বরঞ্চ এগিয়ে আসবে। এই বিষয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর পল্লী পুনর্গঠনের যে তত্ত্ব বা দর্শন রয়েছে তা অনুসরণ করতে পারি। পল্লী পুনর্গঠনের মধ্যে আরও একটি সংবেদনশীল বিষয় হল কুসংস্কার দূরীকরণ। গ্রামীণ জীবনে কুসংস্কার নানাভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। এটি একটি সংবেদনশীল বিষয়। গ্রামের শিক্ষিত যুব সম্প্রদায়ের ভূমিকা কুসংস্কার দূরীকরণে খুবই অগ্রগণ্য। আশা করা যায় তারা যুক্তির সাথে গ্রামের মানুষদের এর কুপ্রভাবগুলি সম্বন্ধে সঠিক ধারণা দিতে পারবে। জাতিগত বিভেদ আরেকটি সংবেদনশীল বিষয় যেটি আমরা দেখতে পাই এবং যেখানে যুবকদের একটি ভূমিকা কিন্তু গ্রহণ তারা করতে পারে। অনেক সময় জাতিগত, ধর্মীয়, বর্ণভিত্তিক বিভেদ গ্রামে এবং শুধু গ্রামে না, শহরেও দেখা যায়। শিক্ষিত যুব সম্প্রদায়ের ভূমিকা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাদের ঠিক করতে হবে তারা এই বিভেদে উৎসাহ দেবে নাকি এই বিভেদকে দূর করতে এগিয়ে আসবে। আমাদের মনে রাখতে হবে যে কোনো ধরনের বিভেদ সমষ্টিগতভাবে জাতি উন্নয়নে বাধা সৃষ্টি করে এবং তা আমাদেরকে বাকি দেশের থেকে পিছিয়ে ফেলতে পারে। অন্যান্য দেশ এর সুযোগের অপেক্ষায় থাকে। এই সুযোগ দিলে কিন্তু চলবে না এবং এক্ষেত্রে যুব সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তাদের মধ্যেই সেই বল আছে যার দ্বারা তারা এই বিভেদকে সবাই মিলে রুখে দিতে পারে। পল্লী পুনর্গঠন নিয়ে আলোচনা হলো। এইবার অন্যান্য যে ক্ষেত্রগুলি সেগুলি আলোচনা করা যাক, যেমন মানসিক ও শারীরিক স্বাস্থ্য সচেতনতা প্রসার। বর্তমানের যে আমাদের জীবন, এই দ্রুত পরিবর্তনশীল প্রতিযোগিতামূলক জীবন, সেখানে মানসিক এবং শারীরিক ব্যাধি জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। স্ট্রেসফুল জীবন এখন এক স্বাভাবিক বিষয়। তার পরিণাম হিসেবে খুবই অল্প বয়স থেকেই আমাদের নানা রকম মানসিক এবং শারীরিক রোগ হচ্ছে এবং সেটা খুব স্বাভাবিক বিষয় হয়ে উঠছে। সমাজে আত্মহত্যা বাড়ছে, খুন দর্শনের মতো অপরাধ বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে। অপরদিকে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিক রিলেটেড ইস্যুজ, ফ্যাটি লিভার, কিডনি ফেলিয়ার, ক্যান্সার ইত্যাদি বেড়ে চলেছে। প্রশ্ন হলো, কি করে এগুলি কমানো যায় বা থামানো যায়? এক্ষেত্রে সমাজের যুব সম্প্রদায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। আমাদের দেশের যে আধ্যাত্মিক ইতিহাস আছে, যে সাংস্কৃতিক ইতিহাস আছে, তার মধ্যে কিন্তু সমাধান রয়েছে, যেমন মেডিটেশন বা ধ্যান এবং যোগাভ্যাস। এইসবের দ্বারা এই জাতীয় মানসিক এবং শারীরিক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি বা এগুলিকে আমরা জীবন থেকে দূরে রাখতে পারি। এই জন্য সচেতনতা গড়ে তুলতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে এইসব কাজের জন্যে। আশা করা যায় তারা নিজেরা সচেতন হবে এবং দেশবাসীকেও এই বিষয়ে সচেতন করে তুলতে পারবে। এই বিষয়ে একটি কথা বলা যেতে পারে, এই যে মানসিক বা শারীরিক সমস্যা, তা আমাদের জীবনে আসে যখন আমরা আমাদের জীবনে শৃঙ্খলা আনতে পারি না এবং একই সাথে হিংসা, অবিশ্বাস, অত্যধিক কাজের চাপ ইত্যাদি এই জাতীয় সমস্যা আমাদের মধ্যে বৃদ্ধি করে। স্বামী বিবেকানন্দের দর্শন অনুসরণ করা এই সাপেক্ষে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্ষেত্রটি হলো জাতীয় ঐক্য মজবুতকরণ। একটি দেশ, নানা প্রদেশ, নানা রাজ্য, সেই রাজ্যের মধ্যেও বা প্রদেশের মধ্যেও নানা জেলা, নানান রকমের মানুষজন এবং এমন একটি দেশ যেখানে বলা যায় কিছু কিলোমিটার হাঁটলেই ভিন্ন সংস্কৃতি, ভিন্ন খাদ্যাভ্যাস দেখতে পাওয়া যায়। যদি সামান্য বীরভূম জেলার উদাহরণ নিই, দেখব এক প্রান্তের মানুষের ডায়ালেক্ট অর্থাৎ উপভাষা অন্য আরেক প্রান্ত থেকে আলাদা। নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এগুলি হচ্ছে এক একটি রাজ্য, কিন্তু তার মধ্যেও নানান জনজাতি মানুষ বাস করেন। তাদের ভাষা আলাদা, তাদের সংস্কৃতি আলাদা। যদি বাংলার মানুষের উদাহরণ নিই, দেখতে পাবো তাদের খাদ্যরুচি তাদের পাশের রাজ্য থেকে আলাদা। আবার এক প্রান্তের বাংলার মানুষের অন্য প্রান্তের মানুষের থেকে খাদ্যাভ্যাস, সংস্কৃতি অনেক আলাদা। এই যে এত বিভিন্নতা, এত কিছুর পরেও আমাদের দেশ একটি দেশ দাঁড়িয়ে আছি। নানান সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে। দেশকে ভাঙার নানা চক্রান্ত হয়েছে, হচ্ছে, হবে। এরপরেও আমরা ঐক্যবদ্ধ আছি, যা অনেকের কাছেই আশ্চর্যের। এই যে বিভিন্নতা, তার মধ্যে ঐক্য, এই আমাদের শক্তি এবং একে বাঁচিয়ে রাখতে হবে, একে জাগিয়ে রাখতে হবে। কারা করবে? যারা দেশের বর্তমান এবং যারা ভবিষ্যৎ অর্থাৎ যুব সমাজ, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের মধ্যে সেই বল রয়েছে যার দ্বারা তারা এই ভাঙনকে রোধ করতে পারবে। তাদের মধ্যে এই বল তারা ভালো কাজও লাগাতে পারে, খারাপ কাজও লাগাতে পারে। তারা ভাঙন করাতেও পারে, ভাঙন রোধ করতেও পারে। আশা করা যায় তারা ইতিবাচক মনোভাব নিয়ে এই ভাঙনকে রোধ করতে সাহায্য করবে, এগিয়ে আসবে। পরবর্তী যে ক্ষেত্রটি আলোচনা করব সেটি হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করা। গণতন্ত্রের প্রতিনিধিত্ব কারা করেন? যারা রাজনৈতিক ব্যক্তি তারা করেন এবং তারা আমাদের লোকসভার, রাজ্যসভার, বিভিন্ন বিধানসভার, পঞ্চায়েতের সদস্য। একটি তথ্য থেকে দেখে নেওয়া যাক, আমাদের লোকসভাতে বর্তমানে কতজন বা কত শতাংশ যুব প্রতিনিধিত্ব করছেন। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হলো 543, যেখানে 43% বয়স হচ্ছে 56 থেকে 70 বছর সেই সদস্যদের মধ্যে এবং 37.75% হচ্ছে 41 থেকে 55 বছর বয়সী সদস্য। মাত্র 9.94% সদস্য হচ্ছে যাদের বয়স 25 থেকে 40 অর্থাৎ যুব বলতে পারি আমরা তাদেরকে, এবং এদের সংখ্যা হচ্ছে 543-এর মধ্যে মাত্র 54। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে যুব সমাজের রাজনীতিতে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, অপরিহার্য। যখন যুব সমাজ প্রশাসনে অংশগ্রহণ করে, তারা জবাবদিহিতা এবং স্বচ্ছতার দাবি করে, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে। এবং যখন দেশের 65% মানুষের বয়স 35-এর নিচে এবং গড় আয়ু আনুমানিক 24 বছর, তখন লোকসভাতে যুব সমাজের উপস্থিতি 10%-এর নিচে,
যা প্রমাণ করে যুব সম্প্রদায়ের সঠিক প্রতিনিধিত্ব লোকসভায় নেই। দেশের রাজ্যসভা এবং বিধানসভাগুলির অবস্থাও কম বেশি একই রকম। সেখানেও যুব সমাজের উপস্থিতি অত্যন্ত কম। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে দেশের রাজনীতিতে যুবাদের আরও অংশগ্রহণ এবং নিযুক্তিকরণ প্রয়োজন। তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক কর্মী রূপে ব্যবহার না করে যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে তাদেরকে নেতৃত্ব স্থানীয় তুলে আনতে হবে। আইনসভার সদস্য হওয়ার সুযোগ করে দিতে হবে। দরকার পড়লে দেশের ভবিষ্যতের স্বার্থে অভিজ্ঞ নেতাগণকে স্বেচ্ছায় নিজেদের স্থান যুবাদের ছেড়ে দিতে হবে। দেশের হিতের জন্য প্রশাসনে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে নতুন চিন্তাধারা, উদ্ভাবনী ক্ষমতার মিলন প্রয়োজন। দেশের গণতন্ত্র তখনই আরও মজবুত হবে যখন দেশের সব শ্রেণীর এবং সব বয়সের প্রতিনিধিত্ব সঠিক সমতায় দেশের আইনসভায় এবং দেশের রাজ্যের মন্ত্রিসভায় প্রশাসনে প্রতিফলিত হবে। পরবর্তী যে ক্ষেত্রটি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষা এবং সচেতনতা প্রচার। যুব সমাজ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সচেতনতা অভিযান পরিচালনা করতে পারে, সাক্ষরতার উন্নয়ন ঘটাতে পারে এবং সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দিতে সাহায্য করতে পারে। যখন যুবক যুবতীরা শিক্ষিত হয় তখন তারা তাদের সমাজে জ্ঞান ছড়িয়ে দেয়। এর ফলে এমন সচেতন নাগরিক তৈরি হয় যারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গেলে শিক্ষার ভূমিকা কিন্তু অপরিহার্য। তাই দেশের যেসব নাগরিক শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের কাছেও শিক্ষার আলো পৌঁছে দেওয়াটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমাদের দেশে একটি বড় পরিমাণে শিশু তাদের মা বাবাদের জীবিকার জন্য এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারে না। অনেকেই আছেন যারা পরিযায়ী শ্রমিক রূপে কাজ করেন। বছরের কিছু নির্দিষ্ট মাস তারা নিজের অঞ্চল ছেড়ে অন্য জায়গায় জীবিকার কারণে যান। যেমন ফসল কাটা, ধান বোনা, ইটভাটার কাজ ইত্যাদি কাজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হন। প্রশ্ন হলো, এই সমস্ত শিশুদের শিক্ষার কী হবে? এই সমস্ত শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব যুবক সম্প্রদায় নিতে পারে। এই সমস্ত প্রান্তিক শিশুগুলিকে আমরা শুধু গ্রামে পাবো না, শহরের ফুটপাতে পাবো, বস্তিতে পাবো, অনাথ আশ্রমে পাবো, সংশোধনাগারে পাবো। সেখানে আমাদের পৌঁছতে হবে, তবেই সার্বিক উন্নয়ন হবে, তবেই প্রকৃত উন্নয়ন হবে। দেশের মানুষের একটি বড় অংশ তাদের সংবিধান দ্বারা প্রেরিত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্বন্ধে সচেতন নন, সরকারি সুযোগ সুবিধা সম্বন্ধে সচেতন নন। এই সমস্ত মানুষদের জন্য সচেতনতা শিবির আয়োজন করা খুব প্রয়োজন। যুব সমাজ এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পরবর্তী ক্ষেত্রটি হলো অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ। যুব সমাজ কর্মক্ষেত্রে যোগদান, নতুন ব্যবসা শুরু করা এবং উদ্ভাবনী সমাধান দেওয়ার মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমানে দেশের যুব উদ্যোক্তারা নানা স্টার্টআপ প্রতিষ্ঠা করেছে, যা প্রচুর নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে অর্থনীতিকে শক্তিশালী করেছে। যুব সমাজের সৃজনশীলতা এবং সক্রিয়তা শিল্পে নতুন সতেজ ধারণা নিয়ে এসেছে এবং তার সাথে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আধুনিক করে তুলতে সাহায্য করেছে। 2023 সালের হিসেব অনুযায়ী ভারতবর্ষে প্রায় 1 লাখের ওপরে রেজিস্টার্ড স্টার্টআপ সংস্থা রয়েছে, যা বিশ্বে তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। এই সমস্ত স্টার্টআপগুলির মালিকদের গড় বয়স হচ্ছে 27 বছর, যার 80% ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্টার্টআপ প্রতিষ্ঠাতারা 30 বছর বয়স হওয়ার আগেই নিজ উদ্যোগে তাদের ব্যবসা শুরু করেছেন। এটি দেশের যুবকদের উদ্দীপনা, সক্রিয়তা, উদ্যোক্তা মনোভাবকে প্রতিফলিত করে। প্রযুক্তি এবং উদ্ভাবনের উন্নয়ন। বর্তমান যুগ হচ্ছে উদ্ভাবনের যুগ, টেকনোলজির যুগ। যে দেশ, যে জাতি এর ব্যবহার জানবে না বা করবে না, তারা কিন্তু বাকিদের থেকে অনেক যোজন পিছিয়ে থাকবে। এই বিষয়ে যুবদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব সমাজ নতুন প্রযুক্তির সাথে দ্রুত মানিয়ে নিতে পারে এবং তারা নতুন প্রযুক্তির উদ্ভাবনের পথপ্রদর্শক। তারা শুধু নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে না, তারা নতুন প্রযুক্তি প্রস্তুত করে, তৈরিও করে। তারা অ্যাপ তৈরি করে, সফটওয়্যার ডিজাইন করে এবং এমন উদ্ভাবন আনে যা মানুষের জীবনের মান উন্নত করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার দেখে নেওয়া যাক দেশে বর্তমানে বিভিন্ন জানা এবং অজানা স্টার্টআপ সংস্থাগুলি যেখানে হাজার হাজার কোটি টাকা এখন ইনভেস্ট হয়ে রয়েছে। যেমন জিরোধা, এটি একটি প্রযুক্তি নির্ভর ব্রোকারেজ প্ল্যাটফর্ম। ওলা ক্যাবস আপনারা সকলেই পরিচিত। সুইগি,
নতুন করে বলার কিছু নেই, এটি একটি অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি পরিষেবা যা খাদ্য সরবরাহ করে। ক্রেড একটি ক্রেডিট কার্ড পেমেন্ট প্ল্যাটফর্ম যেখানে পেমেন্টের জন্য রিওয়ার্ড দেওয়া হয়। আবার ফোনপে হচ্ছে ইউপিআই ভিত্তিক ডিজিটাল পেমেন্ট অ্যাপ, আমরা যা সবাই ব্যবহার করি, এখন অনেকেই কম বেশি ব্যবহার করছি। মেশো একটি সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম যেখানে ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য বিক্রি করতে সাহায্য করে। নাইকাও একটি ই কমার্স প্ল্যাটফর্ম আমরা জানি। এছাড়া রয়েছে উড়ান, এটি B2B ই কমার্স প্ল্যাটফর্ম। এথার এনার্জি একটি প্রযুক্তি নির্ভর ই স্কুটার কোম্পানি। ফিজিক্সওয়ালা এখন খুবই নাম করেছে, এটি একটি এডটেক কোম্পানি প্ল্যাটফর্ম যা সাশ্রয়ী মূল্যে অনলাইন কোচিং প্রদান করে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পরীক্ষার প্রস্তুতির জন্যে। Dream11 আমরা সবাই এটি জানি, এটি একটি ফ্যান্টাসি স্পোর্ট প্ল্যাটফর্ম। লেন্সকার্ট অনেকে হয়তো আমরা চশমায় ব্যবহার করি, এটি একটি ভারতীয় কোম্পানি। ডুনজো এটি আরেকটি কোম্পানি যেটি অন ডিমান্ড ডেলিভারি সার্ভিস প্রদান করে শহরের মধ্যে। এর পরবর্তী যে ক্ষেত্রটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রচার। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তার অগ্রভাগে থেকেছে যুব সমাজ, তা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ হোক, কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, কিংবা হোক ফরাসি বিপ্লব, বা বর্তমানের যেসব আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেসব আন্দোলন হোক, যুব সমাজ অগ্রভাগে থেকেছে। যুব সমাজ প্রায়ই সামাজিক ন্যায় বিচারের আন্দোলনের অগ্রভাগে থাকে। যুব ধর্মের স্বাভাবিক নিয়মেই তারা যে কোনো স্থবিরতাকে, নৈরাজ্যকে, কুসংস্কারকে চ্যালেঞ্জ করে। তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এবং সমতার পক্ষে কথা বলে। তাদের সক্রিয়তা, উদ্যম এবং দীর্ঘ সংকল্প সমাজের পরিবর্তন আনে, এই কথা আমরা কিন্তু ইতিহাস থেকে জানতে পারি। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, এই ন্যায় কথাটি খুব আপেক্ষিক। কারো কাছে ন্যায় যেটা ন্যায় সেটা অন্য কাছে হয়তো ন্যায় নাও হতে পারে। এবার দেখে নেওয়া যাক ভারতবর্ষে স্বাধীনতার পরে বেশ কিছু আন্দোলন যেগুলি ভারতীয় সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক প্রেক্ষাপটকে বদলে দিয়েছিল। যেমন নবনির্মাণ আন্দোলন। LD ইঞ্জিনিয়ারিং কলেজ আহমেদাবাদে ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়, যা দুর্নীতি ও খারাপ শাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। অ্যান্টি হিন্দি আন্দোলন। হিন্দিকে সরকারি ভাষা হিসেবে চাপানোর বিরুদ্ধে তামিলনাড়ুতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ সংগঠিত হয়েছিল 1965 সালে। আসাম আন্দোলন 1979 থেকে 1985 সাল অবধি এই আন্দোলনটি চলেছিল। এটি ছিল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আসুর নেতৃত্বে একটি আন্দোলন। জেপি আন্দোলন দুর্নীতি এবং সরকারের বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এটি একটি গণ আন্দোলন ছিল, এবং এই আন্দোলন থেকে আমরা দেখতে পাই পরবর্তী সময়ে নানান নেতা উঠে এসছেন। মণ্ডল কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ। মণ্ডল কমিশনের রিপোর্টের বাস্তবায়নের বিরুদ্ধে এটি প্রতিবাদ ছিল, যেখানে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর ওবিসিদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে একটি প্রতিবাদ বা আন্দোলন সংগঠিত হয়েছিল। চিপকো আন্দোলন নেতৃত্বে ছিল গ্রামীণ যুব সমাজ এবং স্থানীয় নারীরা। লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ এবং হিমালয়ের অঞ্চলে বৃক্ষচ্ছেদন প্রতিরোধ করা। নকশালবাড়ি আন্দোলন এটি পশ্চিমবঙ্গে একটি সশস্ত্র কৃষক বিদ্রোহ, যা একটি হিংসাত্মক বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করতে চেয়েছিল। একদিকে যখন একটি আমরা দেখছি যে হিংসাত্মক বিপ্লব, এর পরবর্তী আন্দোলনটি কিন্তু একদম অহিংস। আন্না হাজারের আন্দোলন, যা ভারতীয় দুর্নীতি বিরোধী আন্দোলন নামেও পরিচিত, যেটি 2011 সালে শুরু হয়েছিল। এই সমস্ত আন্দোলনগুলি এবং এর বাইরেও নানান আন্দোলন আছে যেগুলি যুবকরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বা নেতৃত্ব দেন, এবং এই আন্দোলনগুলি ভারতের সামাজিক রাজনৈতিক দৃশ্যপটকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। পরবর্তী যে ক্ষেত্রটি আমরা আলোচনা করব যেখানে যুবকরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন সেটি হচ্ছে নেশা বিরোধী আন্দোলন। ভারতে প্রায় 10,47,00,000 মানুষ বর্তমানে মাদকে আসক্ত, যার মধ্যে 3,34,00,000 যুবক এবং 2,22,00,000 যুবতী। ভারতে প্রায় 1.5 কোটি শিশু এবং কিশোর কিশোরী যাদের বয়স 10 থেকে 17 বছরের মধ্যে, তারা অ্যালকোহল, আফিম, কোকেন এবং গাঁজার মতো মাদক ব্যবহার করে। বস্তিতে বসবাসকারী 46% কিশোর ধূমপান এবং অন্যান্য তামাকজাত মাদক ব্যবহার করে। মাদকাসক্তি যুব সমাজকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। স্বাস্থ্য, পড়াশোনা, আচরণ, ব্যবহার, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচ্ছিন্নতা, একাকিত্ব, অর্থনৈতিক সমস্যা, কর্মজীবন ইত্যাদি ক্ষেত্রগুলি
মাদকাসক্তির জন্য প্রভাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুবকদের তাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে প্রথমত তারা নিজেরা এই নেশা থেকে নিজেদেরকে দূরে রাখবে এবং একই সঙ্গে অন্যদেরকেও নেশা থেকে দূরে রাখবে, সেই বিষয়ে সচেতন করে তুলবে। বিশেষ করে শিশুদেরকে সচেতন করে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী 20 বছর 25 বছর এদের হাতেই দেশের ভার রয়েছে। তারা কেমন জীবনযাপন করছে, কেমনভাবে দেশকে দেখছে, কেমনভাবে শৃঙ্খলাপরায়ণ হচ্ছে নিজেদের জীবনে, তার উপর নির্ভর করছে যে তারা দেশকে কীভাবে পরিচালনা করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। পরবর্তী যে ক্ষেত্রটি আমরা আলোচনা করব, যেখানে যুবতীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, সেটি হচ্ছে পরিবেশ রক্ষা। ভারতীয় যুব সমাজ নানাভাবে পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ। তাই আমাদেরকে পরিবেশ সংরক্ষণের জন্য কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে বা নেওয়া উচিত, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তার জন্য কী করা যেতে পারে? প্রথমত, সচেতনতা বৃদ্ধি। স্কুল, কলেজ এবং কমিউনিটিতে পরিবেশ সংরক্ষণ এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের গুরুত্ব সম্বন্ধে আমরা আলোচনা সভা আয়োজন করতে পারি, ওয়ার্কশপ আয়োজন করতে পারি, তাদেরকে সচেতন করতে পারি। তেমনিভাবে আমরা কৃষিকাজে জৈব সারের ব্যবহার বাড়াতে পারি এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে পারি এবং তার সাথে জল সংরক্ষণ কৌশল সম্পর্কে গ্রামীণ সম্প্রদায়কে, কৃষি কাজ যারা করেন তাদেরকে সচেতন করতে পারি, শিক্ষিত করতে পারি। এর বাইরে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নিতে পারি, বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে পারি, অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা পরিবেশ বান্ধব পরিবহন ব্যবহার করতে পারি। আবার ধরুন, একটি গাড়িতে যেখানে 4 জন আমরা যেতে পারি, 1 জন যাব না, 4 জন মিলে যাব। এইভাবেও আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। একই সঙ্গে আমরা পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার করতে পারি, যেগুলো বায়োডিগ্রেডেবল সেই জাতীয় প্লাস্টিক ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। যেগুলো বায়োডিগ্রেডেবল নয় সেই জাতীয় প্লাস্টিক বর্জন করতে হবে এবং অন্যান্য পণ্য ব্যবহার করতে হবে প্লাস্টিকের পরিবর্তে। এইভাবে আমরা বিভিন্নভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি এবং যুব সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে। তাদেরকেই পথ দেখাতে হবে, বাকিদের শিশুদেরকে পথ দেখাতে হবে, যারা বয়স্ক তাদেরকে পথ দেখাতে হবে। স্বেচ্ছাসেবা পরবর্তী ক্ষেত্র, যেটি আমরা আলোচনা করব, যেখানে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। যুব সমাজ স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী নিজের ইচ্ছেতে, স্বইচ্ছায় স্বেচ্ছাসেবক রূপে তাদের সময় এবং দক্ষতা জাতির গঠনে নিয়োজিত করতে পারে। তারা দুর্যোগে ত্রাণ সহায়তা করতে পারে, দুর্যোগপূর্ণ স্থান থেকে মানুষজনকে উদ্ধার করতে পারে, যারা প্রকৃত অভাবী তাদের সহায়তা প্রদান করতে পারে এবং স্থানীয় লোকজনের উন্নতির জন্য নিজেদেরকে নিয়োজিত করতে পারে। প্রান্তিক মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই ধরনের প্রচেষ্টাগুলি সামাজিক বন্ধনকে মজবুত করে এবং সকল নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করে তথা দেশের এবং জাতির উন্নতি সাধিত করে। পরবর্তী যে ক্ষেত্রটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যেখানে যুব সমাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেটি হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যুব সমাজ প্রায়ই ন্যায় বিচারের পক্ষে সোচ্চার থাকে। তারা দুর্নীতির বিরুদ্ধে প্রচার চালাতে এবং নৈতিক আচরণ প্রচার করতে পারে। অসৎ কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলে তারা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক সমাজ গঠনে সাহায্য করে। তারা যদি পথ দেখায় তাহলে বাকিরাও কিন্তু এগিয়ে আসবে। অর্থাৎ আমাদের সে নো টু করাপশনকে শুধু কাগজে নয়, শুধু বিজ্ঞাপনে নয়, জীবনেরও একটি অঙ্গ করে নিতে হবে। জাতি গঠনে যুব সমাজের এই যে অংশগ্রহণ, তাতে কি বাধা আসতে পারে? প্রথমত, কোয়ালিটি এডুকেশনের অভাব। আমরা বর্তমানে কোয়ান্টিটির ওপরে অনেক গুরুত্ব আরোপ করেছি, সেটা আমরা যে রিপোর্টগুলি আছে সেগুলো দেখলেই বুঝতে পারি, কিন্তু কোয়ালিটি আলাদা করে গুরুত্ব আরোপ করিনি এবং আমরা দেখছি কোয়ালিটি বা মান, শিক্ষার মান কমে যাচ্ছে। তাই আমাদের নতুন জাতীয় শিক্ষানীতিতে কিন্তু কোয়ালিটি এডুকেশনের উপরে জোর দেওয়া হয়েছে। বেকারত্ব আরেকটি বাধা। যদি কেউ নিজে বেকার থাকেন, তিনি শিক্ষিত, তিনি দক্ষতা অর্জন করেছেন, স্কিল অর্জন করেছেন, কিন্তু কাজ পাচ্ছেন না, কি করে তিনি তাহলে সমাজের কাজের জন্য এগিয়ে আসবেন?
আরেকটি বড় বাধা হচ্ছে সামাজিক বৈষম্য। সেখানে আমরা বলতে পারি লিঙ্গ বৈষম্যের কথা, জাতপাতের বৈষম্যের কথা এবং আঞ্চলিক অসাম্যের কথা। এটি অনস্বীকার্য যে বেশ কিছু অঞ্চল অত্যন্ত উন্নতি লাভ করেছে, আবার একই রাজ্যের বা একই দেশের অনেক অঞ্চল কিন্তু সেই উন্নতিতে সামিল হতে পারেনি। অর্থাৎ একটি আঞ্চলিক অসাম্য তৈরি হয়েছে। এই যে আঞ্চলিক অসাম্য বা লিঙ্গ বৈষম্য, জাতপাতের বৈষম্য, এইগুলি সার্বিকভাবে একটি বড় বাধা রূপে কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আরেকটি বাধা যেটি হলো সেটি হচ্ছে সম্পদ এবং সুযোগের অভাব। আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য ইচ্ছা থাকলেও অনেকে শিক্ষা লাভ করতে পারে না, কোনো স্কিল ওয়ার্কে যোগ দিতে পারে না, প্রশিক্ষণ বা সুযোগ থেকে বঞ্চিত হয়। এইগুলিও কিন্তু আমাদের একটি বড় বাধা। দুর্নীতি ও স্বচ্ছতার অভাব। যেখানে দুর্নীতি আছে সেখানে কোনোভাবেই সকল মানুষদের সমান অধিকার থাকে না, তাদের অধিকার খর্ব হয়। যেখানে দুর্নীতি আছে সেখানে টাকা আছে, যারা টাকা আছে সে এগিয়ে যাচ্ছে, যার টাকা নেই সে পিছিয়ে যাচ্ছে। তাই এই দুর্নীতিকে রুখতে হবে, এটি একটি বড় বাধা। এই বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। আরেকটি বর্তমান যুগে দাঁড়িয়ে আরেকটি বড় বিষয় হলো, বড় গুরুত্বপূর্ণ বাধা হলো আমার মনে হয় সেটি হচ্ছে ডিজিটাল ডিভাইড। বিশেষ করে কোভিডের সময়, লকডাউনের সময় এটি আমরা বুঝতে পেরেছি। এরকম হয়েছে, ক্লাস চলছে, অনলাইন ক্লাস, কেউ করতে পেরেছেন, কেউ পারেননি। করতে পারেননি কেন? তার কাছে সেই ডিভাইসটা ছিল না। আবার কারো কাছে ডিভাইস ছিল কিন্তু তার অঞ্চলে ইন্টারনেট পরিষেবা ভালো নয়। তাই একটা ডিজিটাল বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন কিন্তু একটি বড় বাধা। স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোরই সমস্যা। যদি আমার স্বাস্থ্য সঠিক না থাকে, আমি যদি মানসিকভাবে ঠিক না থাকি, শারীরিকভাবে অসুস্থ থাকি, তাহলে কি আমি দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবো? পারবো না। তাই এটি একটি বড় বাধা, এটিকে আমাদের দূর করতে হবে। রাজনৈতিক শোষণ এবং প্রভাবিতকরণ। অনেক সময় আমরা বা যুবরা রাজনৈতিক দলগুলি দ্বারা প্রভাবিত হই। এই প্রভাবটি ভালো না খারাপ সেই দিকে যাচ্ছি না, কিন্তু অনেক সময় আমরা এর জন্য বিপথে চালিত হই। সেটি আমাদের রুখতে হবে এবং এটি একটি বাধা। উদাসীনতা এবং সচেতনতার অভাব। অনেক সময় এরকম হয়, আমার কাছে সুযোগ রয়েছে, আমার কাছে টাকা রয়েছে, আমার কাছে সেই শিক্ষা রয়েছে, কিন্তু আমি উদাসীন, আমার আগ্রহ নেই, সচেতন নই। এই যে মানসিক অবস্থাটা, এটি কিন্তু একটি বড় বাধা। আমাদের সকলকে, বিশেষ করে যুব সম্প্রদায়কে এই উদাসীনতাকে কাটিয়ে এগিয়ে আসতে হবে। অস্থিরতা এবং সংঘাত। যখন দেশের কোনো জায়গাতে অস্থিরতা তৈরি হয়, তখন সেটি সার্বিকভাবে দেশের উন্নতিকে বাধা দেয়। এই যে বাধা, অস্থিরতা, এগুলি থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এগুলিকে পেরিয়ে আসতে হবে। মাদকাসক্তি, যেমন আগেও বলেছি, একটি বড় বিষয়। একে একটি গুরুত্ব দিয়ে দেখা উচিত। দেশের অনেক কিশোর কিশোরী, অনেক যুবক কিন্তু মাদকাসক্ত। এই মাদকাসক্তি যদি তারা থাকে, তাদেরকে নানাভাবে এটা ক্ষতিগ্রস্ত করছে এবং তাদের যেটা দক্ষতা তারা সেভাবে কাজে লাগাতে পারছে না। সার্বিকভাবে এই যে বাধাগুলির কথা বলা হলো, সেই বাধাগুলি থাকলে কিন্তু দেশের হিতের জন্য ভালো নয়। আমাদের এই বাধাগুলিকে কীভাবে দূর করা যায় সেগুলি ভাবতে হবে এবং সেই জন্য একটি সঠিক দিক নির্দেশ প্রয়োজন, সঠিক নীতি প্রয়োজন। পরিশেষে দেখে নেওয়া যাক আজকে আমরা কী আলোচনা করলাম। প্রথমত আমরা আলোচনা করেছি যে কোন কোন ক্ষেত্রগুলিতে অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যেমন পল্লী পুনর্গঠন, স্বাস্থ্য সচেতনতা, শক্তিশালী গণতন্ত্র, শিক্ষা ও সচেতনতা প্রচার, অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ, প্রযুক্তি এবং উদ্ভাবনের উন্নয়ন, নেশা বিরোধী আন্দোলন, সামাজিক ন্যায় বিচার, স্বেচ্ছাসেবা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা ইত্যাদি। এবং এরপরে আমরা আলোচনা করেছি জাতি গঠনে যুব সমাজের অংশগ্রহণের বাধাসমূহ। এবার দেখে নেওয়া যাক সম্ভাব্য প্রশ্নগুলো কী কী আসতে পারে। প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং তার উত্তরগুলিও দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 4টি করে অপশান আছে এবং তার সঠিক উত্তরটিও এখানে লিখে দেওয়া হয়েছে। যেমন প্রথম প্রশ্নটি হতে পারে, যুব সমাজ জাতি গঠনে কেন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? পরবর্তী প্রশ্ন হতে পারে, যুব সমাজ গণতন্ত্রকে কীভাবে শক্তিশালী করতে পারে? তার পরবর্তী প্রশ্ন হতে পারে, যুব সমাজের সামাজিক ন্যায় বিচার প্রচারের উদাহরণ কী? আরেকটি প্রশ্ন হতে পারে,
প্রযুক্তি উন্নয়নে যুব সমাজের ভূমিকা কী? আরও কিছু রসধর্মী প্রশ্ন হতে পারে এর বাইরেও, যেমন কোন কোন ক্ষেত্রগুলিতে অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আলোচনা করুন। জাতি গঠনে অংশগ্রহণের জন্য যুব সমাজের সম্ভাব্য বাধাগুলি বিশ্লেষণ করুন। আশা করি আজকের পাঠটি আপনারা বুঝতে পেরেছেন। এটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।